জাতিসংঘের ডক্টর ইউনূস এবং জো বাইডেন বৈঠকের গোপন তথ্য জানা গেল। গভীরভাবে ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা, শেষ রক্ষাও হবে না। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া বাইডেন ইউনূস বৈঠক ঘিরে প্রত্যাশা বাড়ছে। জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে আছেন নিউইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিউইয়র্ক সফরের আগে তার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেখেন আওয়ামী লীগ এখন লবিং শুরু করছে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার নজর আনার জন্য। জাতিসংঘের এই খেলাটাই ইতিহাস সৃষ্টি করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দিস ইজ ডক্টর মোহাম্মদ ইউনূস। এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাওয়ার। নরেন্দ্র মোদী চট করে এখনই ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করতে চাচ্ছেন না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর বিষয় জানতে চলেছেন, গোপন কিছু রহস্য জানতে চলেছেন। আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন ডক্টর ইউনূস বাংলাদেশ ত্যাগ করেছেন, তিনি জাতিসংঘের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আপনারা অনেকেই শুনেছেন, আবার এটা জানা গেছে যে সেখানে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা করা হবে, শেখ হাসিনার অন্যায় তুলে ধরা হবে, শেখ হাসিনাকে শাস্তি দিতে যা যা করা দরকার জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূস সেই বিষয়ে আলোচনা করবেন। এই জন্য জো বাইডেনের সঙ্গে বৈঠক করতে চলেছেন ডক্টর ইউনূস। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন শেখ হাসিনার কি কি শাস্তি হতে চলেছে এবং গোপন কিছু রহস্য চাঞ্চল্যকর বিষয় আজকের এই ভিডিওতে ফাঁস করা হবে। আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিও ক্লিপগুলো দেখতে থাকুন। নিজের দেশে কত সমস্যা, পাবলিক টয়লেট নাই, জনগণ জঙ্গলের মধ্যে হাঁকতে চায়, অনেক জায়গা আছে। পানির সমস্যা, ধর্মভিত্তিক অনেক ইস্যু আছে, নির্বাচন নিয়ে সমস্যা, কিন্তু তাদের আলোচনার মধ্যে চলে আসে বাংলাদেশের কথা। মানে এই দুইটা দেশের অ্যাক্টিভিটিস দেখলে মনে হয় যে তারা হচ্ছে বাংলাদেশের অলিখিত গার্জিয়ান। ইভেন তারা সিদ্ধান্ত নেবে কিভাবে বাংলাদেশকে স্থিতিশীল করা যায়। তো আমাদের দেশের যে সরকাররা আছেন বা আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে, আমাদের রাজনৈতিক দলগুলো আছে, তারা বৈশ্য বৈশ্য কি ঘোড়ার ঘাস কাটে? অবশ্য দোষটা তাদের না, মানে বিদেশিদের না, দোষটা হচ্ছে আমাদের দলগুলোরই। যখন ক্ষমতায় তারা না থাকে, এই যে দেখেন আওয়ামী লীগ এখন লবিং শুরু করছে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার নজর আনার জন্য। জাতিসংঘের এই খেলাটাই গেল 5 তারিখের আগ পর্যন্ত করেছে বিএনপি বা জামাতের যারা নেতা নেত্রীরা আছেন। এই সমস্যাটা ওইখান থেকে শুরু হয়েছে। যাই হোক, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে বিভিন্ন আলোচনার মাঝখানে প্রধান একটা আলোচনার ইস্যু ছিল বাংলাদেশ। আর বৈঠককে কেন্দ্র করে জো বাইডেন নিজের বাড়িতে নিয়ে নরেন্দ্র মোদীকে বসাইয়া এই আলোচনাগুলো করছে। তো কী আলোচনা করছে, এরা এখানে যা বলছে শুধু সে তা না, এগুলো হচ্ছে যেগুলো প্রকাশ করার মতন, অপ্রকাশিত তো অনেক কিছুই আছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলেছে বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেছেন বিশ্বের এই দুই নেতা। তো কিভাবে আমেরিকা কি সেনা পাঠাবে নাকি ভারত সেনা পাঠাবে? আমেরিকাকে আমাদেরকে মাগনা কোনো টাকা পয়সা দিবে নাকি ভারত আমাদেরকে কোনো টাকা পয়সা দিবে? আসলে কি করবে? তো বাংলাদেশের স্বাভাবিক অবস্থা এরা কিভাবে আনবে? আমি আসলে এই জিনিসটা আমার বোধগম্য না আর কি। আমি যতটুকু বুঝি আমাদের দেশের সরকার, অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দলগুলো, প্রশাসন, জনগণ, আমরা সকলে মিলে আমাদের দেশের স্থিতিশীল অবস্থা যেটা এই মুহূর্তে একটু ঝামেলা আছে সেইটা ফিরিয়ে আনতে পারি। নিশ্চয়ই কোনো প্রতিবেশী রাষ্ট্র বা পরাশক্তি নয়। এ নিয়ে আপনার পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির একটা পোস্টে এই বিষয়ে উঠে এসেছে। পোস্টে সে বাংলাদেশ প্রসঙ্গ সুকৌশলে সে লিখেছে যে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ ছিল। বৈঠকে আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখন এই আলোচনার মধ্যে আসলে কি কি হইতে পারে? আমার ধারণা এই মুহূর্তে যেটা হচ্ছে আর কি, কারণ দুইটা রাষ্ট্রই তারা মিত্রশক্তি। তারা কেন মিত্রশক্তি? তারা নিজেদের স্বার্থে মিত্রশক্তি। এখানে স্বার্থটা হচ্ছে চীন, আবার একটা স্বার্থ হচ্ছে রাশিয়া। তো এই ইস্যুটাকে কেন্দ্র করেই দীর্ঘদিন যাবৎ ভারত এবং আমেরিকা তাদের প্রধান যে হুমকি একটা রাষ্ট্র চীনের ইস্যুতে ধরেন তারা একটা জোট বাঁধা চলছে। আর আমেরিকা তাদের ইতিহাসে ভারত সরকারের জন্য তাদের আইনও পরিবর্তন করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে ভারতকে তেল কেনার সুযোগ দিছে। আবার এই তেল চোরাই পথে আমেরিকায় কিন্তু নিয়ে যাচ্ছে। ইভেন মানে এখানে নানান আলোচনা চলে। তো এদের যে আলোচনা, সে আলোচনার মধ্যে আমার ঘুণাক্ষরও বিশ্বাস হয় না যে কোনো পজিটিভ আলোচনা বাংলাদেশ নিয়ে হতে পারে। কারণ আমেরিকার সিনেটরদের চিঠি দেখেন, আমেরিকার বর্তমান যে অবস্থানটা দেখেন, তারা তাদের বাণিজ্যিক স্বার্থ, ব্যবসায়িক স্বার্থ এবং কি মোরলিপানা স্বার্থ। কয়েকদিন আগে ইউএস নেভাল থেকে একটা প্রতিবেদন আসছিল যে তারা আপনার বাংলাদেশে একটা নৌ সামরিক ঘাঁটি করতে চায়। এটা কিন্তু তাদের একটা জার্নাল থেকে আসছে, তাই না? তো তাদের মধ্যে কিন্তু এগুলাই ঘুরে যে কেমনে বাটে ফালাইয়া চিপায় ফালাইয়া বাংলাদেশের এই সরকার যেহেতু একটু দুর্বল সরকার, রাইট না, ওই সরকারটা অনেক দুর্বলই, এটা প্রমাণিত। তো এখানে কোনো কিছু করা যায় কিনা। তবে এই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু জো বাইডেনের সাথে বৈঠক করবেন,
তো সেই বৈঠকে হয়তো কী কী আলোচনা হইতে পারে, বা বাংলাদেশের সাথে তাদের স্বার্থ সম্পর্কিত অথবা ইন্দো প্যাসিফিক যে ইস্যুটা আছে, যেটাতে বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ যায় নাই, ইন্দো প্যাসিফিকে যাওয়া মানে হচ্ছে চীনের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এরকম নানান ইস্যু আছে যেগুলো আবার ওইখান থেকে হয়তো একটা কাবজাব আসলেও আসতে পারে। কারণ আপনি দেখেন ডোনাল্ড লু প্রথমে সে ভারত আসলো, তারপর আসলো বাংলাদেশ, বাংলাদেশ থেকে আবার ভারত গেল, সে কেন আসলো, কি বৈঠক করলো, ওইখানে গিয়ে আবার কি বৈঠক হলো, এগুলোর কোনো কিছু কিন্তু আমরা জানতে পারলাম না। এখন এই গোপন বৈঠকে আসলে কি নিয়ে আলোচনা হয়েছে, নানান ধরনের কথাবার্তা শুনছি, এখন আল্লাহ বাকিটা ভালো জানেন আর কি। তবে ইতিহাস সৃষ্টি করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দিস ইজ ডক্টর মোহাম্মদ ইউনূস। এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পাওয়ার। হ্যাঁ, বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান গত 30 বছরে যেটা করে দেখাইতে পারে নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেটা করে দেখাইতেছে। এখন আপনারা অনেকেই বলবেন যে ভাই আপনাদেরকে চেনা অনেক মুশকিল, বিশেষ করে আমরা যারা এই অনলাইনে কথা বলি, বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরি, আপনারা বলবেন যে আপনাদের চেনা অনেক মুশকিল। বলাই স্বাভাবিক, কারণ আমরা তো বিভিন্ন সময় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রশংসা করি, আবার তার সমালোচনাও করি। এই কথাগুলাই বলবেন যে আপনাদের চেনা মুশকিল, কখন সমালোচনা করেন আবার কখন প্রশংসা করেন। দেখেন, আমরা কিন্তু বিগত সময় বলছি, এবং আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমরা বিগত সময় এই কথাগুলো বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সমালোচনা করা মানে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে হেল্প করা। এটা তো বলছি, এটা তো আপনারাই ভালো জানেন, বিগত সময় অনেকবার বলছি। সমালোচনা করে তার ভুলগুলোকে আমরা ধরাই দিতে চাই। সমালোচনা করার জন্য কিন্তু শেখ হাসিনা আমাদের উপর আঘাত করছে, কিন্তু শেখ হাসিনার ভুলগুলো আমরা তুলে ধরছিলাম। শেখ হাসিনা ভুল শুধরায় নাই, সেজন্য কিন্তু শেখ হাসিনা এত বড় একটা পতন হয়েছে। তো আমরা সমালোচনা করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে হেল্প করতে চাই, এবং তার যে ভালো দিকগুলো এগুলো বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে চাই। বাংলাদেশের মানুষকে মানে জানাইতে চাই হু ইজ ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এত বড় সম্মানিত একজন ব্যক্তিকে পদ্মা সেতুর থেকে মানে টুস করে ফেলে দিবে, সেই কথাগুলাই বলছে। সে যদিও টুস এবং চট এই শব্দটা বেশি ইউজ করে শেখ হাসিনা। যাই হোক, এখন আসেন বলি, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উপর কিন্তু চারিদিক থেকে চাপ ছিল। সেটা হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উপর যতগুলো চাপ আসছে, তার মধ্যে সব থেকে যে চাপটা ছিল একটু মানে প্রবল আকার, সেটা হচ্ছে সংখ্যালঘু। কারণ সংখ্যালঘুদের প্রতি সবসময় একটু দুর্বল হচ্ছে পশ্চিমারা। আর বাংলাদেশে জানেন পশ্চিমাদের উপর আমরা অনেকটা ডিপেন্ড, কারণ আমাদের ব্যবসা বাণিজ্য সব পশ্চিমাদের সাথে। এখন এই আপনারা জানেন শেখ হাসিনা একটা কথা বললে, সেই কথাটা যদি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গেছে, সেটা নিয়ে কিন্তু স্টেট ডিপার্টমেন্টে প্রতিনিয়ত কথা উঠছে এবং সমালোচনাও করছে স্টেট ডিপার্টমেন্ট থেকে। কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উপর যত বড় একটা মানে দেওয়া হলো যে সংখ্যালঘুরা নির্যাতিত, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা হইতেছে, এই ব্যাপারটাতে কিন্তু আমেরিকা সম্পূর্ণ চুপ ছিল। আপনারা এটা আমাদের থেকেও ভালো জানেন। কেন চুপ ছিল? কারণ আপনারা মনে করতে পারেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো সরকার প্রধান বানাইছে আমেরিকা। আসলে ব্যাপারটা এরকম না। আবার অনেকেই বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেন্ট মার্টিন দ্বীপ লিখে দিয়ে আসছে আমেরিকাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে সরকার প্রধান হবেন, এটা কিন্তু শেখ হাসিনার পতনের পরেও অনেকেই জানতো না। এরা শিক্ষার্থীরা পছন্দ করছে, এবং শিক্ষার্থীরা তো ভালো জিনিসটাই পছন্দ করবে, এটা স্বাভাবিক। এবং এটা সমর্থন কিন্তু বিএনপি জামাতও ছিল, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি কারো অভিযোগ বিশেষ করে একমাত্র আওয়ামী লীগ ছাড়া বিরোধী দলগুলোর নাই, এটা আমি ভালো করে জানি। তার মতো একজন ব্যক্তি মানে একটা রাষ্ট্রপ্রধান হওয়া মানে অনেক বড় ব্যাপার। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই যে জাতিসংঘে যে অধিবেশনে যাবেন, এটা তো আপনারা সবাই জানেন। এটা নিয়ে অনেক সমালোচনা হইতেছে যে যাওয়ার কথা 7 জন, সেখানে 75 জন যাচ্ছে। যাই হোক, সমালোচনা তো হবেই। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমেরিকাতে যাওয়ার কথা ছিল 24 তারিখে, কিন্তু সে 23 তারিখে চলে যাবে। কেন যাবে? কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবে জো বাইডেন। জাতিসংঘের অধিবেশন চলা অবস্থায় জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট, আমি যতটুকু জানি সে শুধু সংবর্ধনা অনুষ্ঠানে সবার সাথে কথা বলবেন, তাছাড়া দ্বিপাক্ষিক বৈঠক কয়জনের সাথে করবে আমি জানি না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মাত্র বাংলাদেশের দায়িত্ব নিয়েছে 2 মাস, 2 মাসও হয় না। এই 2 মাসের মাথায় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবে কে? জো বাইডেন। চিন্তা করতে পারছেন? এনাকে বাংলাদেশের মানুষ আমরাই দাম দিতে পারি, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু এনাকে নিয়ে চিন্তা করে। এখন বাংলাদেশের মতো ক্ষুদ্র একটা দেশ, ছোট একটা দেশ, এই ছোট একটা দেশের প্রধানের সাথে এই জাতিসংঘের অধিবেশন চলা অবস্থায় জো বাইডেন যখন মিটিং করবে, এটা কিন্তু পৃথিবীর সব দেশে জানবে যে আমরা বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে কাকে পাইছি। বুঝতে পারছেন? এটাই রাষ্ট্রপ্রধান হিসেবে কাকে পাইছি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তো ভালো, তার দ্বারা বাংলাদেশের কোনো ক্ষতি হবে না, কিন্তু তার যে মন্ত্রণালয়গুলাই আছে, সেই মন্ত্রণালয়গুলোর দায়িত্ব যারা পাইছে, এরা কি ঠিকমতো কাজ করতে পারবে? এরা যখন ঠিকমতো কাজ করবে না, তখন কিন্তু এই দোষটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উপর গিয়েই পড়বে। বুঝতে পারছেন? এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছে যে আসলে আমরা রাষ্ট্র পরিচালনা করার লোক না, আমরা আপনাদের কাজটা শেষ করে দিয়ে চলে যাব। এটা আমি বিশ্বাস করি, সে টাইম নিবে না।
কারণ সে বাংলাদেশের মানুষের পালসটা বোঝে। তারপর একটা কথা বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সরকার প্রধান হওয়ার পরে পশ্চিমারা যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পাশে আছে, কারণ তারা জানে বাংলাদেশে এখন সব থেকে বড় প্রবলেম হচ্ছে অর্থনৈতিক প্রবলেম। এই অর্থনৈতিক প্রবলেমের সাপোর্টটা কিন্তু পশ্চিমারা দিচ্ছে। এটা কার জন্য দিচ্ছে? আমেরিকার জন্য দিচ্ছে। কারণ আমেরিকা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে প্রথম সহায়তা করার কথা বলে, তারপরে বিশ্বব্যাংক, এখন জার্মানি, সবাই করতেছে। তো যাই হোক, এই দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে আরো ভালো কিছু সিদ্ধান্ত আসবে যেগুলো বাংলাদেশের জনগণের পক্ষেই থাকবে ইনশাল্লাহ। আমরা সেই আশাই করতেছি, কারণ আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে সবাই স্বাধীনভাবে কথা বলবে। রাতে একজন মা একজন বোন ঘর থেকে বের হইতে পারবে, তার আর ওই ধর্ষণের ভয় থাকবে না। এমন একটা বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি। আশা করি সেই সামনে একটা বাংলাদেশের রোডম্যাপ তৈরি করে দিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যাবেন এবং আগামীতে সেভাবে রাষ্ট্র পরিচালনা হবে। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলার সময় যেখানে জো বাইডেনের সঙ্গে বৈঠক করতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানে কেন নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হবে না? সাইড লাইনে 5 মিনিট 10 মিনিটের জন্য তারা বৈঠক কেন করতে পারবেন না? কি কারণ? আসলে এটা নিয়ে নানান রকম রাজনৈতিক পর্যায়ে কানাঘুষা চলছে, কূটনৈতিক মহলে রীতিমতো চাঞ্চল্য যে ভারত কেন এরকম কঠোর অবস্থান নিয়েছে। বাংলাদেশ নেয়নি, বরং বাংলাদেশ সেটা নমনীয় মনোভাব প্রকাশ করেছে। যেখানে ইলিশ রপ্তানি একেবারেই বন্ধ করেছিল মৎস্য উপদেষ্টা, সেখানে বাণিজ্য এবং পররাষ্ট্র অনুরোধে সেই নিষেধাজ্ঞা তোলা হয়েছে না, 3,000 টন ইলিশ যাবে ভারতে। এর অর্থ হলো একটা বার্তা দেয়া যে না, আমরা কিন্তু মানে তোমাদের শত্রু না। ভারতীয় নানা পত্রিকা নানাভাবে বিশ্লেষণ করছে, কিন্তু কোনো কোনো পত্রিকার বিশ্লেষণ খুব গুরুত্বপূর্ণ। কি কারণে? নরেন্দ্র মোদী সরকারের ধারণা যে ইউনূস সরকারকে নেতৃত্ব দিচ্ছে বা কর্তৃত্ব করছে বা পরিচালিত করছে বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠীগুলো। তাদের মধ্যে আছে জামাত, হেফাজত। তাদের কথায় ইউনূস সরকার পরিচালিত হচ্ছে। আর সেটা যদি হয় তাহলে মোদী কোনোভাবে আপোস করবে না। আজকে সেই বিষয়টা প্রণয় ভার্মা, ভারতীয় হাইকমিশনার ঢাকায়, তারা বৈঠক করেছেন কিন্তু বিএনপির সঙ্গে। তারা নিজেরা এসছেন, বিএনপির গুলশানের যেই চেয়ারপারসনের কার্যালয়, সেই কার্যালয়ে বসছেন, তাদের সঙ্গে কথা বলেছেন। অন্যদিকে মোদী আবার বাইডেনের বাসভবনে যে বৈঠক করেছে, সেই বৈঠকেও কিন্তু বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে। কিন্তু যেই বিষয়টা তারা মুখ ফুটে বলছে না, সেটা হচ্ছে মূল বিষয়টা হলো যে তারা দেখতে চায় যে ইউনূস সরকার কি মৌলবাদীদের দ্বারা প্রভাবিত হয় কিনা, জামাত দ্বারা প্রভাবিত হয় কিনা, হেফাজত দ্বারা প্রভাবিত হয় কিনা। এটা যদি হয় তাহলে তারা কঠোর অবস্থানে যাবে এবং তারা সিরিয়াসলি বাংলাদেশের ব্যাপারে আন্তর্জাতিক পর্যায়ে জনমত গড়ে তুলবে এবং তাদের নিরাপত্তা বলয়টা আরো দৃঢ় করবে, যাতে কোনোভাবেই বাংলাদেশকে আর অ্যাক্সেস দেবে না। বিশেষ করে মামুনুল হকের সঙ্গে ইউনূসের সাক্ষাৎ, জামাতের সঙ্গে ইউনূসের সাক্ষাৎটাকে তারা ভালোভাবে দেখছে না এবং তাদের আশঙ্কা যে প্রশাসনের নানা পর্যায়ে হেফাজত, জামাত তারা প্রভাব বিস্তার করছে, সেখানে আসলে বিএনপির তেমন কোনো অবস্থান নেই। সুতরাং তারা বিএনপি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই বা ঘোরতর কোনো আপত্তি নেই। তাদের একটা আপত্তি ছিল যে বিএনপি জামাতের সঙ্গে জোট বেঁধেছে, কিন্তু এখনো যদি সেই জোট থাকে এবং সেখানে যদি আবার বিএনপি প্রভাবশালী না হয়ে মূল মানে নিয়ন্ত্রণ বা কলকাঠি যদি নাড়াতে থাকে জামাত বা হেফাজত, তাহলে ভারত একটা কঠোর অবস্থানে যাবে। আসলে সেই বিষয়টা তারা বুঝতে চাইছে যে ইউনূস সরকার কাদেরকে প্রতিনিধিত্ব করছে। তার তো কোনো দল নেই, কিন্তু রাজনৈতিক শক্তি ছাড়া তো পরিচালিত হতে পারে না, এটা সবাই জানে। এমন না যে বাংলাদেশে মার্শাল্লাহ। তাহলে বাংলাদেশে একটা গণতান্ত্রিক আদলের একটা সরকার আছে, যদিও শুধু নির্বাচন নাই, কিন্তু সেই সরকারটা পরিচালিত হচ্ছে কাদের দ্বারা? জামাত, হেফাজত নাকি বিএনপি? এই বিষয়টা বুঝতে তারা অপেক্ষা করছে। এই কারণেই নরেন্দ্র মোদী চট করে এখনই ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করতে চাচ্ছেন না। তারা বিষয়টা বুঝতে চান বলেই প্রণয় ভার্মা আজকে লম্বা সময় ধরে বিএনপির সঙ্গে কথা বলেছে। হয়তো তারা ভেতরে ভেতরে আরো অনুসন্ধান চালিয়ে তারা যদি ফাইনালি তারা বুঝতে পারে যে না, অসুবিধা নেই, বিএনপি ডমিনেট করছে এবং আগামীতে রাজনৈতিক সরকার আসলে বিএনপি আসবে, তাহলে হয়তো তারা সম্পর্ক ধরন পাল্টাবে। কিন্তু যদি উল্টে যায়, অর্থাৎ এখানে যদি প্রভাবশালী গোষ্ঠী হিসেবে জামাত এবং হেফাজত আসে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ডক্টর ইউনূস ইতিমধ্যে বাংলাদেশ ত্যাগ করে দিয়েছেন এবং আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন জাতিসংঘের সেখানে অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, সেখানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে জাতিসংঘের এক পাশেই বৈঠক করবে। সেই বৈঠকে মূল আলোচনা থাকবে শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনা এতদিন কি কি অপকর্ম করেছে, কি কি দুর্নীতি করেছে, কি কি মানুষের সঙ্গে অবিচার করেছে, সমস্ত কিছু তুলে ধরা হবে জো বাইডেনের সঙ্গে। সম্মানিত দর্শক শ্রোতা,
এবার গভীরভাবে ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনার শেষ রক্ষাও হবে না, হয়তো শেখ হাসিনার ফাঁসি নয়তো যাবজ্জীবন জেল। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস এবং জো বাইডেনের বৈঠক শেষেই এই বিষয়গুলো সবার মাধ্যমে তুলে ধরা হবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।